ধানসিঁড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নাসির আহমেদ কাবুল। আজকের আমরা শুনব সমারসেট মমের সেই বিখ্যাত গল্প লাঞ্চিয়নের বাংলা অনুবাদ। আমরা গল্পের নাম রেখেছি মধ্যাহ্নভোজ। গল্পটি পাঠ করছি। অভিনয় দেখতে গিয়ে ভদ্রমহিলার সঙ্গে হঠাৎ সাক্ষাৎ হয়ে গেল। হাত পাখার ইঙ্গিতে আমাকে ডাকলেন ইন্টারভেলের সময়। আমি পাশে গিয়ে বসলাম। অনেক দিন পর দেখা। কে একজন ওর নামটা উল্লেখ করেছিল, তা না হলে হয়তো চেনা শক্ত হতো। ভদ্রমহিলা খুব যেন খুশি হয়েছে। সোৎসাহে বলতে শুরু করলেন, তাই তো, সেই কতদিন আগেই প্রথম দেখাশোনা। সময় কি কারোর জন্য বসে থাকে? সময় চলে যায়, আর সঙ্গে সঙ্গে বয়স বেড়ে যায়। এই তো দেখুন না, আপনার আমার সেই যৌবনের দিনগুলো আর কখনো ফিরে আসবে? মনে পড়ে সেই প্রথম আপনার সঙ্গে যখন দেখা, আপনি আমাকে লাঞ্চে নেমন্তন্ন করেছিলেন, মনে নেই আবার? 20 বছর আগেকার কথা। তখন আমি থাকতাম প্যারিসে। লাতিন কোয়ার্টারের উপর ছোট্ট একখানা ঘর ছিল আমার আস্তানা। জানলা খুললেই গোরস্তান দেখা যেত। যৎ সামান্য রোজগার করতাম, গায়ে ক্লেশে দিন চলত। আমার লেখা একটি বই পড়ে ভদ্রমহিলা সেটি সম্পর্কে আমাকে একটি চিঠি লিখেছিলেন। আমি কৃতজ্ঞতা জানিয়ে তার চিঠির প্রাপ্তি স্বীকার করলাম। জবাবে উনি আরেকটা চিঠিতে আমাকে জানালেন, কিছুদিনের মধ্যেই আমি বেরোচ্ছি, পথে পেরি নেবে যাবার ইচ্ছা। সে সময় আপনার সঙ্গে আলাপ হলে বেশ হতো, তবে হাতে সময় খুব কম। আসছে বৃহস্পতিবার সকাল বেলাটা আমার লুক্সেমবুর্গ এর কাটবে। দুপুরবেলা যদি লাঞ্চে দেখা হয়ে যায় ফেইও রেস্তোরাঁয়, তাহলে খুবই খুশি হব, ইত্যাদি ইত্যাদি। ফোয়া হলো অতি উচ্চ অভিজাত সম্প্রদায় রেস্তোরাঁ। এহেন রেস্তোরাঁর চৌকাঠ কোনো দিন পেরোবো এমন কথা স্বপ্নেও ভাবিনি। কিন্তু তখন আমার অবস্থা অন্যরকম। অভিসারের প্রস্তাবে মনটা রঙিন হয়ে উঠেছে। তাছাড়া সে বয়সে কোনো মেয়েকে না বলা যে কোনো পুরুষের পক্ষে শক্ত। আর বয়সের দোহাই বা দিই কেন, মেয়েদের মুখের উপর কঠিনভাবে না বলাটা যে কোনো পুরুষ মানুষের পক্ষে দুঃসাহসিক ব্যাপার, তা তার যতই বয়স বা অভিজ্ঞতা হোক না কেন। মাসের বাকি দিন কটার খরচ বাবদ আমার হাতে তখন মোট মজুদ ছিল 80 ফ্রাঙ্ক। মোটামুটি ধরনের লাঞ্চের জন্য 15 ফ্রাঙ্কের বেশি খরচ হবার কথা নয়। দিন 14 কফি বাদ দিলে খরচটা দিব্যি পুষিয়ে যাবে। আমি চিঠি লিখে আমার নতুন লব্ধ বান্ধবীটিকে জানিয়ে দিলাম যে আগামী বৃহস্পতিবার 12:30টায় ফইওতে তার সঙ্গে দেখা হবে। যতটা অল্প বয়স মনে করেছিলাম তার চেয়ে বয়স বেশি, চেহারাতেও মাধুর্যের চাইতে গরিমা বেশি। আসলে তখন ভদ্রমহিলার বয়স 40। মনজ্ঞ বয়স সন্দেহ নাই, কিন্তু ও বয়সের মেয়েকে দেখে প্রথম দর্শনে আহামরি ভাবের উদ্রেক হওয়াটা একটু অস্বাভাবিকই বটে। তাছাড়া প্রথম দেখে আমার মনে হলো যে জীবন ধারণের জন্য যতগুলো দাঁতের প্রয়োজন, এ ভদ্রমহিলার যেন তার চাইতে দাঁতের সংখ্যা অনাবশ্যকভাবে বেশি। দন্তরুচি কৌমুদীর শোভাটা কিন্তু যেন অত্যাধিক। কথা বলেন একটু বেশি, সেটা তবু তেমন মারাত্মক নয়। বিশেষত এক্ষেত্রে যখন তার বাচালতার বিষয়বস্তু হলাম আমি নিজে। নিজের প্রশংসা নিজে বেশ ধৈর্য ধরে শুনছিলাম। আহার্যের তালে কেঁপে চমকে উঠলাম। এরকম সাংঘাতিক দাম হবে কল্পনাও করতে পারিনি।
বান্ধবী আমার মনের কথাটা আঁচ করতে পেরেই যেন বললেন, লাঞ্চে আমি যৎ সামান্যই খাই। আমি বেশ দরাজ গলায় বললাম, সে কিন্তু আমি শুনছি না। একটা কোর্সের বেশি আমি কিছুতেই খাই না। আমার কি মনে হয় জানেন, আজকাল আমরা বড্ড বেশি খাই, প্রয়োজনের অতিরিক্ত। একটু মাছ হয়তো খাবো, এদের এখানে স্যামন পাওয়া যায় যদি। সে সময়টা স্যামন পাওয়ার কথা নয়, তালিকাতেও কোনো উল্লেখ দেখলাম না। তবু একবার পরিবেশককে ডেকে জিজ্ঞাসা করলাম একটা কিছু ব্যবস্থা করতে পারবে কি না। পরিবেশক বলল, আগে হ্যাঁ, পারি বই কি। একমাত্র চমৎকার একটি স্যামন এসেছে এই মাত্র। এ আমাদের মৌসুমের প্রথম স্যামন। আমার অতিথির জন্য এই স্যামনটি আনতে বললাম। পরিবেশককে জিজ্ঞাসা করলো যে মাছটা তৈরি হতে কোনো ডিশ আনবে কিনা। ভদ্রমহিলা বললেন, না না, আমি একটা ডিশের বেশি কিছুতেই খাই না। তবে যদি তোমাদের এখানে কিছু ক্যাভিয়ার পাওয়া যায় তাহলে বিশেষ আপত্তি নেই আমার। আমি একটু দমে গেলাম। আমি জানতাম ক্যাভিয়ার দস্তুর মতো ব্যয়সাধ্য ব্যাপার। খরচ হয়তো কুলিয়ে উঠতে পারবো না, কিন্তু বান্ধবীকে তো আর সে কথা বলতে পারি না। পরিবেশককে বললাম ক্যাভিয়ার এনে দিতে। আমি নিজে বেছে নিলাম মাটন চপ। দামের দিক থেকে ওইটাই সবচেয়ে সস্তা ডিশ। ভদ্রমহিলা একটু যেন আপত্তির সুরে বললেন, এটা কিন্তু আপনি ভালো করছেন না। চপের মতন গুরুপাক খাবারের পর কাজ করা অসম্ভব। পরিপাক শক্তির উপর অযথা অত্যাচার করাটা আমি পছন্দ করি না। তারপর এলো পানীয়ের কথা। বান্ধবী বললেন, লাঞ্চের সময় আমি কিছু পান করি না। ওর কথা ফুরোতে না ফুরোতে বললাম, আমিও না। আমার কথাটা যেন শুনতেই পাননি এমন ভাবে উনি বলে চললেন, অবশ্য হোয়াইট ওয়াইন ছাড়া ফ্রান্সের সাদা ওয়াইনের মতো লঘু পানীয় আর কোথাও পাওয়ার জো নেই। হজমের পক্ষে আশ্চর্য রকমের উপকারী। আমার আতিথেয়তায় একটু যেন উচ্ছ্বাসের অভাব ঘটল। তবু যথাসম্ভব শিষ্টভাবে জিজ্ঞেস করলাম, কোন ওয়াইনের কথা বলবো। বান্ধবীর দন্তপক্তির উপর আবার একটা সুমিষ্ট হাসি উজ্জ্বল হয়ে উঠল। বললেন, আমার ডাক্তার আবার চ্যাম্পেন ছাড়া অন্য কিছু পান করতে নিষেধ করে দিয়েছেন। কথাটা শুনে আমি হয়তো একটু ভড়কে গিয়েছিলাম। আধ বোতল শ্যাম্পেন অর্ডার দেওয়া হলো। সেই ফাঁকে জানিয়ে দিলাম, শ্যাম্পেন খাওয়া আমার বারণ, ডাক্তার মানা করেছে। তাহলে কি আপনি পানি পান করবেন শুধু? বললাম, জি। বান্ধবী ক্যাভিয়ার খেলেন, স্যামন খেলেন, ও খোশ মেজাজে খাওয়ার ফাঁকে ফাঁকে শিল্প সাহিত্য সঙ্গীত বিষয়ে তার মতামত আওড়ে চললেন। আমার সে দেখে মন নেই। আমি কেবল ভাবছি বিলের অঙ্কটা কি রকম দাঁড়াবে। আমার মাটন চপটা এলে পরে তিনি দোস্তর মতো তিরস্কার শুরু করলেন। বললেন, আপনি দেখছি লাঞ্চে বড্ড বেশি খান। এটা কিন্তু ভুল করছেন। আমার মতো অভ্যেস করুন। দেখছেন তো, আমি একটা কোর্সের বেশি খাই না, এতে শরীর বেশ ঝরঝরে থাকে। পরিবেশককে আবার যখন তালিকা নিয়ে এলো, আমি বললাম, একটা জিনিসের বেশি আমি খাচ্ছি না। বান্ধবী হাতের ইঙ্গিতে পরিবেশককে সরিয়ে দিয়ে বললেন, না না না, আমি লাঞ্চে কিছুই খাই না। সামান্য দাঁতে কাটবার মতো একটা কিছু হলেই হলো। খাওয়ার জন্য তো খাওয়া নয়, আলাপ জমাবার জন্যেই খাওয়া। আর কিছু খেতে আমি পারবো না। অবশ্য এদের এখানে যদি ভালো অ্যাসপারাগাস কিছু থাকে তবে অন্য কথা। অ্যাসপারাগাস না চেখে প্যারিস ছেড়ে যাওয়াটা শোচনীয় হবে। পরিবেশককে প্রশ্ন করলাম, মাদাম জানতে চাইছেন তোমাদের এখানে ভালো জাতের অ্যাসপারাগাস কিছু পাওয়া যাবে কি না। আমার একান্ত ইচ্ছে লোকটা না বলুক।
প্রশ্ন শুনে লোকটার মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল। ভক্ত যেমন দেবীর স্তবগান গায় তেমনি ভাবে ও বলতে শুরু করলো, ওদের রেস্তোরাঁয় এখন অ্যাসপারাগাস আছে যা স্বাদে, গন্ধে, রূপে, রসে অতুলনীয়। আমার অতিথি ভদ্রমহিলা ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার খিদে অবশ্য একটু নেই। আপনি নিতান্ত যদি জোর করেন তাহলে সামান্য একটু অ্যাসপারাগাস আমি আনতে বলে দিলাম। ও কি, আপনি একটু খাবেন না? না, 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 অ্যাসপারাগাস আমি কখনোই খাই না। কেউ কেউ আছে বটে যাদের অ্যাসপারাগাস পছন্দ নয়। আসলে কি হয়েছে জানেন, বেশি মাংস খেয়ে খেয়ে আপনাদের রুচি বিকৃত হয়ে গেছে। অ্যাসপারাগাস তৈরি হবার অপেক্ষায় আমরা বসে আছি, ভয়ে আমার আত্মারাম খাঁচা ছাড়া। মাসের বাকি কটা দিন কি করে চলবে সে ভাবনা চুলোয় গেছে। বিলের টাকাটা দিতে পারলে এখন বাঁচি, হয়তো দেখব 10 ফ্রাঙ্ক কম। তখন অতিথির কাছে ধার চাইব কোন লজ্জায়? সে আমি কিছুতেই পারবো না। গোনাগুনতি 80 ফ্রাঙ্ক আছে পকেটে। বিল যদি তার চেয়ে বেশি হয় তাহলে একটা উপায় ঠিক করতে হবে। ঠিক করলাম পকেটে হাত দিয়ে বেশ নাটকীয়ভাবে চেঁচিয়ে উঠব, বলবো, এই রে আমার পকেট কাটা গেছে। যদি অতিথির কাছেও যথেষ্ট না থাকে তবে অবশ্য বিতিকিচ্ছিরি একটা ব্যাপার হবে। তাহলে ঘড়িটা গচ্ছিত রেখে যাওয়া ছাড়া উপায় থাকবে না। বলতে হবে পরে টাকা দিয়ে ফেরত নিয়ে যাব। অ্যাসপারাগাস এলো, তাজা লকলকে, রসে টইটুম্বুর, দেখলেই জিভে জল আসে। সদ্য গলিত মাখনের গন্ধ নাকের ভিতর যেন সুরসুরি দিচ্ছে। মেয়েটি লজ্জা শরমের মাথাকে প্রকাণ্ড হাঁ করে গপ গপ করে অ্যাসপারাগাস গিলতে শুরু করে দিল। আমি আর কি করি? স্বভাব সুলভ বিনয়ের সুরে ততক্ষণে বলকান প্রদেশের নাট্য সাহিত্য সম্বন্ধে একতরফা আলোচনা শুরু করেছি। শেষ পর্যন্ত ওর ভোজন পর্ব সমাধা হলো। আমি জিজ্ঞেস করলাম, কফি? হ্যাঁ, একটু কফি আইসক্রিম হলে ভালো হয়। এখন আমার মরিয়া অবস্থা। নিজের জন্য কফি ও ভদ্রমহিলার জন্য আইসক্রিম ও কফির অর্ডার দিলাম। আইসক্রিম খেতে খেতে বান্ধবী বললেন, দেখুন, যত দিন যাচ্ছে ততই একটা বিশ্বাস আমার দৃঢ় হচ্ছে, সেটা হলো এই যে আরও কিছু খেতে পারি এরকম যখন মনের অবস্থা, ঠিক সে সময় টেবিল ছেড়ে ওঠা উচিত। অস্ফুট গলায় জিজ্ঞেস করলাম, আজ্ঞে এখনো কি আপনার পেট ভরেনি? না, 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 আমার খিদে একটুও নেই। আসলে আমি তো আর লাঞ্চ খাই না। সকালে 1 কাপ কফি, তারপরে একেবারে রাত্রে ডিনার, রাত্রে লাঞ্চ, এর বেশি কখনো খাই না। আমি ভাবছিলাম আপনার কথা। ও হ্যাঁ, বুঝলাম। এরপর একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গেল। কফির জন্য অপেক্ষা করছি এমন সময় প্রধান পরিবেশক হাসি মুখে প্রবেশ করলো। হাতে তার ঝুড়ি ভর্তি প্রকাণ্ড পিসগুলো যেন কুমারী মেয়ের মতো লজ্জারুণ। ইতালিয়ান ছবির মতো ওদের রঙের ঐশ্বর্য, কিন্তু পিস তো তখন বাজারে উঠবার কথা নয়। কি ভীষণ দাম হবে ভগবানই জানেন। খানিকটা পরে আমিও দামটা হাড়ে হাড়ে টের পেয়ে গেলাম। ভদ্রমহিলা কথা বলতে বলতে অন্যমনস্কভাবে একটা পিস তুলে নিলেন। দেখুন, মাংস খেয়ে আপনি পেট ভরিয়ে ফেলেছেন। হায়রে, আমার তুচ্ছ একটি মাটন চপ। আর কিছু খাবার উপায় রাখেননি। আমি সামান্য অল্প স্বল্প খেয়েই বুঝেছি যে পিস খেতে পারছি আমি। বিল এলো। চুকিয়ে দেবার পর দেখা গেল বকশিস দেবার জন্য নিতান্ত যৎ সামান্য বাকি আছে। পরিবেশকের জন্য যে 3 ফ্রাঙ্ক রেখে এলাম সেদিকে বান্ধবী এক পলক দেখে নিলেন। নিশ্চয়ই মনে মনে ভাবলেন, কি ছোট লোক, কি কঞ্জুস। রেস্তোরাঁ থেকে যখন বেরোচ্ছি তখন আমার পকেট খালি,
সামনে একটা মাসের পুরো 30টা দিন পড়ে আছে। বিদায় সম্ভাষণের সময় ভদ্রমহিলা বললেন, খাওয়ার ব্যাপারে আমার দেখা দেখি চলুন। খবরদার, লাঞ্চে একটি পদের বেশি কখনো নয়। তার চাইতে বেশি কিছু করব, দেখবেন আজ রাত্রে ডিনারটা স্রেফ বাদ দেব। ট্যাক্সিতে উঠতে উঠতে হালকা স্বরে বান্ধবী বললেন, খামখেয়ালি লোকদের কথাই আলাদা, খুশি মতন চলে। শেষ পর্যন্ত ঠিক প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। স্বভাবত আমি প্রতিহিংসা পরায়ণ নই, আর তাছাড়া স্বয়ং দেবতারা যেখানে এক হাত নিয়েছেন, সেখানে ফলাফল দেখে মাটির মানুষ যদি একটু তৃপ্তি লাভ করে, তাহলে খুব বেশি কি দোষ তাকে দেয়া চলে? বর্তমানে ভদ্রমহিলার দেহের ওজন 3.5 মনেরও কিছু বেশি। গল্পটি অনুবাদ করেছেন ক্ষিতীশ রায়। আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গল্পটা শুনে যদি ভালো লাগে, অথবা কোথাও কোনো ভুল ত্রুটি মনে পড়ে, অথবা যদি আপনারা আমাকে কোনো উপদেশ দিতে চান, একদম নির্দ্বিধায় আমাকে মন্তব্যের ঘরে জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। বেঁচে থাকলে আবার আপনাদের গল্প পাঠের আসরে আমন্ত্রণ জানাবো।